সবগুলো কাউন্ট হবে, যা হবে সবগুলো তখন অর্ডার লিখে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে এই যে ক্লকিং নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো ক্লকিং এর মূল বিষয়বস্তু এটাই ছিল যে কম্পিউটারের যাবতীয় কার্যক্রম সিপিইউ সহ সব স্টোরেজের কার্যক্রম ক্লকের সাথে সাথে হবে। প্রত্যেকটা কাজ ক্লকের সাথে সাথে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, সেটার জন্য ক্লকের সাথে সাথে সেটা যদি 3-4 ক্লক সাইকেল লাগতে হয়, প্রথম ক্লক সাইকেলে সাপোজ রিড করলো, আর ক্লক সাইকেলে ওই কাজটা করলো, আর ক্লক সাইকেলে রাইট করলো। সো সবকিছু ক্লকের সাথে, ঠিক আছে? তো তার মানে ক্লক স্পিডের জন্য ক্লক রেটটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কত স্পিডে কাজ করে না করে সেটা আমরা ক্লক রেট দেখে বুঝতে পারি। আচ্ছা, তো আমরা আজকে কিছু ফর্মুলা, কিছু ম্যাথ দেখব, ঠিক আছে? আজকে লেকচারে সিপিইউ টাইম ইকুয়াল টু কি? সিপিইউ টাইম মানে হচ্ছে সিপিইউ যে সময় নেয় একটা কাজ করতে, সিপিইউ যে সময় নেবে সেটা হচ্ছে সিপিইউ টাইম। তো সেটা তাহলে সেটা আমরা যেভাবে লিখতে পারি ফর্মুলা করে, সিপিইউ ক্লক সাইকেলস টাইমস ক্লক সাইকেল টাইম। একটা ক্লক সাইকেল যে একটা সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে, তো সেই সময়টা টোটাল কয়টা সাইকেল আছে, তো সবগুলো সেটা করতে হচ্ছে সিপিইউ টাইম, তো অত সময় লাগছে সিপিইউ, ঠিক আছে? তো এটাকে আবার এইভাবে লিখতে হবে, সিপিইউ ক্লক সাইকেলস ওভার ক্লক রেট। কারণ ক্লক সাইকেল টাইমের ইনভার্স কি ক্লক রেট। সাউন্ডে যেরকম আমরা যে ডিউরেশনটাকে কি ইনভার্স করলে ফ্রিকোয়েন্সি পাই, ওরকম ক্লক রেট, ঠিক আছে? রেটের ফ্রিকোয়েন্সিটা সেম। হ্যাঁ, রেটের ফ্রিকোয়েন্সিটা কি সেম? হ্যাঁ, এটা এটাকে ফ্রিকোয়েন্সি বলি না, ফ্রিকোয়েন্সি সাউন্ডের ক্ষেত্রে বলি আসলে, এখানে রেট বলবো আমরা, ঠিক আছে? রেট, ক্লক রেট, ক্লক ফ্রিকোয়েন্সি বলবোটা ঠিক হবে না, ক্লক রেট বলবো। তো আমরা তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, যদি আগে আলোচনা করতেছি, তাহলে পারফরম্যান্স ইমপ্রুভ বাই রিডিউসিং নাম্বার অফ ক্লক সাইকেল। ক্লক সাইকেল কম লাগলে ভালো, অল্প ক্লক সাইকেলে 4টা জায়গায় যদি 3টা ক্লক সাইকেলে যদি একটা ইনস্ট্রাকশন শেষ করতে পারি তাহলে ভালো। সেজন্য রিডিউসিং নাম্বার অফ ক্লক সাইকেল, তাহলে হার্ডওয়্যারটাকে সেভাবে ডিজাইন করতে হবে। ক্লক সাইকেল কমাতে পারলে পারফরম্যান্স বাড়বে। ইনক্রিজিং ক্লক রেট, আবার ক্লক রেট 1 সেকেন্ডে কতগুলো ক্লক হচ্ছে আমাদের রেটটা, সেটা যদি আমার বাড়ে ভালো, তাহলে দ্রুত কাজ শেষ হবে। সো এভাবে হার্ডওয়্যার ডিজাইনের সময় এগুলো দেখতে হবে, ক্লক রেট বাড়ানো যায় কিনা, ক্লক সাইকেল কমানো যায় কিনা। তো এগুলো চাইলে তো হবে না, নিশ্চয়ই অনেকগুলো এখানে ট্রেড অফ আছে, ঠিক আছে? একটা বাড়ালে আর একটা কমাতে সমস্যা। সো এগুলো এই ট্রেড অফ গুলো কনসিডারেশন নিয়ে ডিজাইনাররা সিপিইউ ডিজাইন করে। একটা एग्जांपल দেখি, কম্পিউটার এ এবং সাপোজ কম্পিউটার এ ক্লক রেট কি আছে 2 গিগাহার্টজ, ঠিক আছে? এবং সিপিইউ টাইম 10 সেকেন্ড, কাজ করতে 10 সেকেন্ড সময় লাগে। এখন আমরা আরেকটা কম্পিউটার বি ডিজাইন করতে চাই যেটা 6 সেকেন্ডে করবে, এটা করবে 10 সেকেন্ডে, এটা করবে 6 সেকেন্ডে। বাট এটা আমাদের তাহলে এটা ক্লক রেট কত হবে? আর ক্লক সাইকেল, এটার ক্ষেত্রে ক্লক সাইকেল বলা আছে আগেরটার 1.2 টাইমস, অর্থাৎ এটার যে ক্লক সাইকেল এটা তার 1.2 টাইমস। তাহলে এটার ক্লক রেট কত হবে? তাহলে আমরা যেটা দিয়ে আছে সেটাতে বের করে ফেলতে হবে আগে, কারণ সেটার সাথে এটা সম্পর্ক। তো সেটা একটু পরে লিখছে, ক্লক সাইকেলে এর যেহেতু ডেটা দেয়া আছে, এরটা বের করি। ক্লক সাইকেল সে এর ক্লক সাইকেল কতগুলো ক্লক সাইকেল লাগছে, ফর্মুলা একটু দেখছি। ক্লক সাইকেলে যখন সিপিইউ টাইম টাইমস ক্লক রেট ইকুয়াল টু ক্লক সাইকেল, মানে ক্লক সাইকেল কত লাগবে, ক্লক সাইকেল মানে কতগুলো ক্লক সাইকেল লাগবে। সিপিইউ টাইমকে যদি আমরা ক্লক রেট দিয়ে গুণ করি তাহলে নাম্বার অফ ক্লক সাইকেল পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আগের ফর্মুলাটা, ঠিক আছে, ওটাকে রিয়ারেঞ্জ করলে তোমরা এই ফর্মে পাবা। এখন এটা নিয়ে অবাক হন, সেটা করতে আগে যে ফর্মুলাটা দেখি তোমরা দেখো, ওখানে গিয়ে ব্যাকে গুলো দেখবা, ওটাকে অ্যারেঞ্জ করলে এটা এভাবে পাবো আমরা। তো সিপিইউ টাইম কত 10 সেকেন্ড, আর ক্লক রেট 2 গিগাহার্টজ। তাহলে এখানে গিগাহার্টজকে হার্টজে লেখার দরকার নাই, অনেক সময় আবার কিন্তু ইউনিটটা সেম হতে হয়, সেটা ডিফারেন্ট, কারণ এখানে তো একই রকম ক্যালকুলেশন, সেজন্য এটাকে ওই মূল ইউনিট হার্টসে কনভার্ট করার দরকার হয় না, ঠিক আছে? যখন অনেকগুলো মিক্সড হয় তখন সেক্ষেত্রে কিন্তু একই ইউনিট হতে হয় সবগুলা, ঠিক আছে? একাধিক থাকলে অনেকগুলা, সবগুলো যেমন সবগুলো হার্টস হতে হবে, সেকেন্ডে হতে হবে, পিকো সেকেন্ডে হবে না, ওগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই, আমরা বড় ইউনিট রাখতে পারি 2 গিগাহার্টজ।
আই ডোন্ট নো এখানে হয়তো ভেঙে ফেলছে হয়তো ক্যালকুলেশনের সময় গিগাহার্টজকে হয়তো হার্টসে কনভার্ট করে দিচ্ছে ক্যালকুলেশন করে দেখি যাই ক্লক সাইকেল আমরা পেয়ে গেলাম এর ক্লক সাইকেল হচ্ছে এর টোটাল ক্লক সাইকেল হচ্ছে 20 টাইমস 10⁹ হ্যাঁ ভেঙে ফেলছে না এত বড় সংখ্যা আসতো না তো এটা হচ্ছে এর ক্লক সাইকেল তাহলে এখন আমরা আমাদের বের করতে হবে কি বি এর ক্লক রেট তো বি এর ক্লক রেটের জন্য আবার ফর্মুলাটা লিখি ওই একই ফর্মুলাকে ওটাকে ডিফারেন্ট ভাবে সাজাইছে ক্লক রেট ইজ ইকুয়াল টু এই যে এটা কি দেখো এখানে একটু যদি এই পাশে থাকে এটাকে এটা দিয়ে ভাগি ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক সিপিইউ টাইম বি এরটা বের করতেছি তো বি এর কিন্তু সিপিইউ টাইম 6 সেকেন্ড আমাদের বলা আছে প্রশ্নে আর এটা ক্লক সাইকেল কত এটা ক্লক সাইকেল ডাইরেক্ট দেয়া নাই এ এর 1.2 টাইমস বলে দেয়া আছে তাহলে 1.2 ক্লক সাইকেল স্কেল ওটার সাপেক্ষে বলে দেয়া আছে তাহলে আমরা এই করি আবার এখান থেকে এখানে আসছে ক্লক রেট ইজ ইকুয়াল টু 1 এটা তো এটা অলরেডি বের করে ফেলছে জাস্ট এখানে এই ভ্যালুটা বসাই দেব এটা এখানে দেখাচ্ছি যে এই ভ্যালুটা বসানো হচ্ছে 1.2 টাইমস ক্লক সাইকেল এটা একটু বের করছি 20 টাইমস 10⁹ ওভার 6 ঠিক আছে তো ফর বি কিভাবে আমরা বের করব আগেটা তো হার্টস বুঝলাম না স্যার আগেটা গিগাহার্টজ তে কনভার্ট করে হার্টস বানাইছি আবার এখানে হয়তো ভাগ করে গিগাহার্টজ নিয়ে আসছে আসলে এইটা দিয়ে যে বের করছি তাহলে এইটার রেজাল্টটা কেন হবে গিগাহার্টজ এটা সম্ভবত হার্টস আসবে এটাকে আবার ভাগ করে ডাইরেক্ট জি স্যার এটা হার্টস হ্যাঁ ওটাকে এটা হার্টস আবার এটাকে ভাগ করলে দেখো 1000 দিয়ে ভাগ করো না 1000 দিয়ে ভাগ করলে কিলো আবার 1000 দিয়ে ভাগ করলে গিগা পড়বে আসে ওরা আসবে আচ্ছা বুঝতে পারছি কনভার্ট করে ডাইরেক্ট কনভার্সন করে দিছে তো এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে লাগে কিছু না আবার ক্লক সাইকেল সংখ্যা কত ক্লক সাইকেল সংখ্যা মানে নাম্বার অফ ক্লক সাইকেল ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট টাইমস সাইকেলস পার ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশনে কতগুলো সাইকেল লাগে তাহলে টোটাল ইনস্ট্রাকশন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্লক সাইকেল পেয়ে যাব এটা কাজ করতে কতগুলো সাইকেল লাগবে তাহলে সাইকেলস পার ইনস্ট্রাকশন একটা ইনস্ট্রাকশনে কত সাইকেল আর টোটাল ইনস্ট্রাকশন তাহলে টোটাল সাইকেল সংখ্যাটা আমরা পাচ্ছি নাম্বার অফ ক্লক সাইকেলস ঠিক আছে একটা কাজ করতে তো এটা লিখলাম এখন আমরা সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট সাইকেলস পার সিপিআই মানে হচ্ছে সাইকেলস পার সংখ্যা লিখছি সাইকেলস পার ইনস্ট্রাকশন মানে সিপিআই টাইমস ক্লক সাইকেল টাইম তো এটা কিভাবে পেলাম ওই আগের ফর্মুলাতেই আগের ফর্মুলার সাথে জাস্ট এটা রিলেট করছি আগের ফর্মুলায় দেখো সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু ক্লক সাইকেলস টাইমস সম্ভবত ক্লক সাইকেল টাইম এই যে এটা আর এটা কি বুঝো এটা বসাই দিচ্ছি ঠিক আছে তো আবার এটা লিখতে পারি ভাবে ইনস্ট্রাকশন কাউন্ট টাইমস সিপিআই ডিভাইডেড বাই ক্লক রেট এটাকে ইনভার্স করলে ক্লক রেট তো আমরা এখান থেকে আবার সিদ্ধান্ত নিতে পারি যে পারফরম্যান্স ডিপেন্ড করে ইনস্ট্রাকশন কাউন্ট টোটাল কতগুলো ইনস্ট্রাকশন আছে সেটার ইনস্ট্রাকশন কতটা আছে সেটা নির্ভর করে ডিটারমাইন্ড বাই প্রোগ্রামের উপর প্রোগ্রাম বড় হলে আমাদের ইনস্ট্রাকশন সংখ্যা বেশি হবে কম হলে ইনস্ট্রাকশন সংখ্যা কম হবে তবে আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইনস্ট্রাকশন সেটের আর্কিটেকচারটা কিরকম কোন ইনস্ট্রাকশন সেট ইউজ করা হয়েছে কম্পাইলারের উপর ডিপেন্ড করে কোন কম্পাইলার ইউজ করা হয়েছে ঠিক আছে সো দিস আর দ্য থিংস দ্যাট এফেক্ট দ্য পারফরম্যান্স অফ কম্পিউটার আবার আমরা কিছু ম্যাথ দেখি এগুলো ছবি তুলে ধরবে এগুলো তো আছে দিয়ে দিছি আমি আসলে গুগল ক্লাসরুম দিয়ে আছে তো ছবি তোলা দরকার কি ছবি তুলতে না ভিডিও আচ্ছা আচ্ছা ঠিক আছে এনিওয়ে কম্পিউটার দুটো কম্পিউটার দিয়ে আছে ঠিক আছে এখন কোনটা ফাস্টার আমরা জানতে চাই ঠিক আছে কোনটা ফাস্টার কম্পিউটার এ এর সাইকেল টাইম দিয়ে আছে 250 পিকোসেকেন্ড আর সিপিআই 2 সিপিআই মানে সাইকেলস পার ইনস্ট্রাকশন প্রতি ইনস্ট্রাকশনে কতটা সাইকেল সেটা হচ্ছে দুইটা 2 আবার কম্পিউটার বি এর সাইকেল টাইম দিয়ে আছে 500 পিকোসেকেন্ড সিপিআই 1.2 এখন কোনটা ফাস্টার সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার which is faster and by how much এবং কত গুণ ফাস্টার ঠিক আছে আমরা তাহলে বের করি সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু একটু আগে যে ফর্মুলা আমরা বের করছি সেটা ইউজ করতেছি সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট টাইমস সিপিআই টাইমস সাইকেল টাইম তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট দেয়া নাই শুধু এটাকে আই লিখলাম মানে ইনস্ট্রাকশন কাউন্ট আই আর সিপিআই দেয়া আছে 2 আর সাইকেল টাইম দেয়া আছে 500 সরি 250 তাহলে এটা টাইম ফাইনালি সিপিইউ টাইম এ সিপিইউ টাইম আই টাইমস 500 পিকোসেকেন্ড
তাহলে বি এর পেলাম সিপি টাইম বি, এটা হচ্ছে i টাইমস 600 পিকোসেকেন্ড। এই কোনটা ফাস্টার? তাহলে একটা দিয়ে একটা ভাগ দিই, দেখে বোঝা যাচ্ছে এই ফাস্টার, এটা কম লাগতেছে। তাহলে সিপি টাইম বি ডিভাইডেড বাই সিপি টাইম এ, পারফরম্যান্সের ডেফিনিশন আমরা আগেই বলছি, ঠিক আছে? মানে কত গুণ ফাস্টার সেটা একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তো সিপি টাইম ডিভাইডেড বাই সিপি টাইম এ আই কেটে গেছে এখানে, ঠিক আছে? তাহলে 1.2, তাহলে কে ফাস্টার? যে নিচে আছে সে ফাস্টার, এ ইজ ফাস্টার বাই 1.2 টাইমস। এখন তোমরা এটা শতকরা বের করো না, অনেকে আবার শতকরা পার্সেন্টেজ বের করতে চায়। এখন পার্সেন্টেজ বের করতে চাইলে এখানে অনেক ঘাপলা টাপলা আছে, ঠিক আছে? ওই পাটিগণিতে নিয়মে চলে যেতে হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য ওগুলো মনে আছে কিনা কারো মনে নেই, আমি জানি। তো কাজে পার্সেন্ট বের করার দরকার নেই, যেটা বের হবে টাইমস ওইটাই বলবো 1.2 এত গুণ ফাস্টার, কারণ পার্সেন্টেজের হিসাবে আবার অনেক জটিলতা আছে, ঠিক আছে? তাহলে তার সম্পর্ক সে কি ফাস্টার? যে নিচে আছে সে ফাস্টার, ঠিক আছে? কারণ আমরা তো কি এটা নিচে আছে তো ওই যে সময় বলছিলাম এক্সিকিউশন টাইম যার কম সে ফাস্টার। তো নিচেরটা কম বলেই তো এটা পূর্ণ সংখ্যা 1 এর চেয়ে বেশি আসছে, 1 এর চেয়ে কম হলে তো এটা ফাস্টার হতো না। 1 এর চেয়ে কম হলে তখন তুমি উল্টা বলতে 1 এর চেয়ে কম হলে তখন বলতেছে বি ফাস্টার। সেজন্য আমরা ওই যেটা কম সেটাকে নিচে রাখি সাধারণত, ঠিক আছে? তো ফর্মুলাটাকে একটু ডিফারেন্ট ভাবে লেখা যায়, ঠিক আছে? ক্লক সাইকেল ইজ ইকুয়াল টু ক্লক সাইকেল সংখ্যাকে সিপিআই টাইমস ইনস্ট্রাকশন কাউন্ট। সিপিআই মানে হচ্ছে সাইকেলস পার ইনস্ট্রাকশন, প্রতি ইনস্ট্রাকশনের সাইকেল সংখ্যা। তো টোটাল ইনস্ট্রাকশন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্লক সাইকেল পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এটাকে আবার অ্যারেঞ্জ করে এইভাবে লেখা যায়। দেখেন উপরে নিচে নিয়ে আসলে টেবিল পাশে নিয়ে আসলে ক্লক সাইকেল ডিভাইডেড বাই ইনস্ট্রাকশন কাউন্ট, আবার এটাকে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লেখা যায়, ঠিক আছে? তো তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে সমস্যাটা আমার সঙ্গে এগুলো কেন? এগুলো হচ্ছে যে সিপিএ তো সাইকেলস পার ইনস্ট্রাকশন, এখন ইনস্ট্রাকশনগুলো আবার ডিফারেন্ট হয়, ক্লাস এ আছে, ক্লাস বি, ক্লাস সি। তো এই জন্য ওই সবগুলো এভারেজ বের করার জন্য এটা এই ফর্মুলাটা ইউজ করা, ঠিক আছে? এই জন্য সামেশনটা নিয়ে আসছে। এই যে এখানে একটা এক্সাম্পল দেখি আমরা আরেকটা, সরি, alternative compiled code sequences using instructions in class A, B, C. এই যে একটু বললাম যে বিভিন্ন ক্লাসের ইনস্ট্রাকশন হয়, মানে ইনস্ট্রাকশন সেটের মধ্যে আবার বিভিন্ন ক্লাসের আছে, সবগুলো ইনস্ট্রাকশন একরকম না। একই ক্লাসের একই ইনস্ট্রাকশন সেটের মধ্যে আবার ডিফারেন্ট ক্লাস আছে, ঠিক আছে? যেমন মিটস, আমরা যে এখানে ইনস্ট্রাকশনগুলো এই বইতে যেটা বলা হচ্ছে মিটস ইনস্ট্রাকশন, এখানেও আবার কয়েক ধরনের ইনস্ট্রাকশন আছে। লোড স্টোর ইনস্ট্রাকশন, তারপর যোগ বিয়োগের জন্য এক ধরনের ইনস্ট্রাকশন আছে, ব্রাঞ্চিং এর জন্য আরেক ধরনের ইনস্ট্রাকশন আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব। তো সাপোজ একটা ইনস্ট্রাকশনের তিনটা ক্লাসের ইনস্ট্রাকশন আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এখন প্রতিটা কোন ক্লাসে কতগুলো সাইকেল লাগে, যেহেতু ক্লাস ডিফারেন্ট তাহলে সাইকেলটাও ডিফারেন্ট, ঠিক আছে? মানে কোন ইনস্ট্রাকশন সাইকেল বেশি লাগে, কোন ইনস্ট্রাকশনে ইনস্ট্রাকশন টাইপের জন্য সাইকেল কম লাগে। যেমন এর জন্য বলা হচ্ছে একটা সাইকেল, বি এর জন্য দুইটা, সি এর জন্য তিনটা। এখন আমরা দুইটা প্রোগ্রাম কম্পাইল করলাম সাপোজ, ঠিক আছে? তো একটা সিকোয়েন্স 1 আর একটা সিকোয়েন্স 1। তো সিকোয়েন্স 1 এর কি পেলাম? সিকোয়েন্স 1 এর ইনস্ট্রাকশন সংখ্যা কতগুলো পেলাম? কোন টাইপের? এই টাইপের এখানে পেলাম দুইটা, মানে সিকোয়েন্স 1 এ আইসি মানে কি ইনস্ট্রাকশন কাউন্ট, কতগুলো ইনস্ট্রাকশন। তো এই টাইপের পাইছি সিকোয়েন্স 1 এ দুইটা, বি টাইপের পাইছি ইনস্ট্রাকশন একটা, সি এর দুইটা। আবার অন্য কোডে সিকোয়েন্স 2 তে পাইছি ইনস্ট্রাকশন সংখ্যা চারটা, একটা বিভিন্ন টাইপের। এখন আমরা একটু এক্সাম্পল করি। সিকোয়েন্স 1 এর টোটাল ইনস্ট্রাকশন সংখ্যা কয়টা? 5টা, 2 3 4 5। সিকোয়েন্স 2 তে 4 5 6টা ইনস্ট্রাকশন। এখন তাহলে ক্লক সাইকেল বের করি। সিকোয়েন্স 1 এ টোটাল কয়টা ক্লক সাইকেল লাগছে? দেখো এটা দিয়ে এটা গুণ করতে হবে, 2 times 1, তারপর 1 times 2, 2 times 3, 10টা সাইকেল লাগছে। আবার এটা তো লাগছে টোটাল 9টা সাইকেল। এখন তোমরাই বলো কোনটা ফার্স্ট? এখানে কিন্তু ইনস্ট্রাকশন সংখ্যা কম, এখানে ইনস্ট্রাকশন সংখ্যা বেশি। তো বেশি, তাহলে কম ইনস্ট্রাকশন হলে এটা ফার্স্ট, তাই না? না, কম ইনস্ট্রাকশন হলে কিন্তু ফার্স্ট হবে না, কিন্তু সাইকেল সংখ্যা বেশি, সাইকেল সংখ্যা এটাতে কম। কাজে ইনস্ট্রাকশন সংখ্যার উপর নির্ভর করছে, কারণ এটা ডিফারেন্ট ইনস্ট্রাকশন আছে। সেজন্য আমরা যদি এক টাইপের হতো তখন আমরা ডিসিশন দিতে পারতাম। যেহেতু বিভিন্ন ক্লাসের ইনস্ট্রাকশন আছে, কাজে সাইকেলের উপর আমরা ডিপেন্ড করতে পারবো না। আমরা এখানে সাইকেল টোটাল সাইকেল সংখ্যার উপর আমাদের ডিসিশন দিতে হবে, কারণ এটা 10টা সাইকেল লাগছে, এখানে 9টা।
এটা ফাস্টার। আর কত গুণ ফাস্টার বললে ওই একটা দিয়ে আরেকটা দিয়ে ভাগ করলে আমরা এত গুণ ফাস্টার। এখানে যদি এটা বের করে নিই, আমি হয়তো পরীক্ষা বলতে পারি যে কত গুণ ফাস্টার বলবো, তাহলে তোমরা তো ওই যে একটাকে আটটা দিয়ে ভাগ করলে যেটা কম সেটাকে নিচে রেখে ভাগ করে বলবো যে এত গুণ ফাস্টার এবং এটা ফাস্টার। ঠিক আছে, এটা হয়তো এখানে নাই, কিন্তু আমি আজকে পরীক্ষা দিতে পারি। আচ্ছা, আবার এভারেজ সিপিআই, কোন সিকোয়েন্সের সিপিআই কত? এভারেজ সিপিআই এটার ভিতরে সিকোয়েন্স মানে এভারেজ সিপিআই মানে সাইকেলস পার ইনস্ট্রাকশন। তাহলে এখানে সাইকেলস পার ইনস্ট্রাকশন, প্রতি ইনস্ট্রাকশনে সাইকেলের সংখ্যা। তাহলে সাইকেল সংখ্যাকে সাইকেলস পার ইনস্ট্রাকশন, সাইকেল সংখ্যাকে ইনস্ট্রাকশন সংখ্যা দিয়ে ভাগ করব। সাইকেল সংখ্যা 10টা, ইনস্ট্রাকশন সংখ্যা 5টা, 10 ওভার 5 2, আর এখানে 9.6 1.5। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, আগের স্লাইডে ডিসিশন নেওয়ার জন্য কি আমি এভারেজটা বের করব না শুধু সাইকেল করব? টোটাল ক্লক সাইকেল এই যে এখানে সাইকেল সংখ্যা যেটা, হ্যাঁ ক্লক সাইকেল, কারণ হার্ডওয়্যার তো একই। ঠিক আছে, তাহলে স্যার কোনটা ফাস্টার এর জন্য আমাদের এই সিপি টাইম লাগবে না, কিন্তু সিপি টাইম দ্বারা ভাগ করি। টাইম না দিলেও তো হচ্ছে, আমার তো সবসময় টাইম থাকলে টাইম দিয়ে করতাম, টাইম নাই সমস্যা নেই, সাইকেল দিয়ে আছে তো টাইম তো সমান, একই হার্ডওয়্যার। এটা যদি 10 সেকেন্ড হয়, ক্লক সাইকেল মনে করো এটার সাইকেল 10 সেকেন্ড, এটারও কিন্তু 10 সেকেন্ড, একই হার্ডওয়্যার। কাজে তুমি ভাগ করলেও ওইটা টাইমকে ভাগ করলে যেটা পাবা এটা দিয়েও একই পাবা, কারণ একই হার্ডওয়্যার তো। ব্যাপারটা বুঝো, ঠিক আছে? যদি হার্ডওয়্যার ডিফারেন্ট হতো তাহলে তুমি পাইতে না, হার্ডওয়্যার তো একই। তো এখানে তাহলে সংখ্যা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, অথবা টাইম দিলেও পাবো, তো টাইমটা আমাদের এখানে নাই, আমরা সংখ্যাটা পাচ্ছি। ঠিক আছে, তুমি টাইম লেখো না, মনে করো 10 সেকেন্ড, এটার সাথে তাহলে 10 দ্বিগুণ করো, এটাকেও 10 দ্বিগুণ করো, তাহলে একে। ঠিক আছে, আচ্ছা সিপিইউ টাইম আবার ওই ইকুয়েশন থেকে আবার ভেঙে বিশাল করছে ইচ্ছে করে। ঠিক আছে, জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য যে কম্পিউটারের পারফরম্যান্স আসলে নির্ভর করে কতগুলো ক্যারেক্টারিস্টিক, এই যে এগুলোর উপর। ঠিক আছে, সবগুলো জড়িত, তার মানে কি অ্যালগরিদম জড়িত। আরেকটা স্লাইডে বলা আছে, এগুলো আলোচনা করছিলাম আমরা, অ্যালগরিদম ডিটারমিন করে পারফরম্যান্স হবে, কারণ কি অ্যালগরিদম নির্ভর করতেছে এফএক্সআইসি ইনস্ট্রাকশন কাউন্ট, কতগুলো ইনস্ট্রাকশন কাউন্ট অ্যালগরিদমের উপরে, অ্যালগরিদম তো ডিজাইন করতেছে। তারপর সাইকেলস পার ইনস্ট্রাকশন, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর নির্ভর করতেছে। এটাও কতগুলো আইসি মানে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন কতগুলো ইনস্ট্রাকশন, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। সিপিআই সাইকেলস পার ইনস্ট্রাকশন, তারপর কম্পাইলারের উপর নির্ভর করে, ঠিক আছে, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো দিস আর দ্য থিংস দ্যাট এফেক্টস দ্য পারফরম্যান্স। আরেকটা স্লাইডে আরো এটা তো একদম টেকনিক্যালি বলা আছে, আরেকটা স্লাইডে আলোচনা করা আছে ওটা কি কি জিনিস পারফরম্যান্স কিসের উপর নির্ভর করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার সেট আর্কিটেকচার, ইনপুট আউটপুট, মেমোরি। ঠিক আছে, তো এই স্লাইডে কিছু নাই, এটা জাস্ট প্রসেসরের যে পারফরম্যান্স ডে বাই ডে ইমপ্রুভ করতেছে সেটা দেখানো হয়েছে। 1978 থ্রু 2018 আমরা দেখতে পাচ্ছি এই যে প্রসেসরের যে স্পিডটা এটা ডে বাই ডে ইনক্রিজিং এক্সপোনেনশিয়ালি, বাট আফটার 2018 এটা মোটামুটি স্টেবল চলে আসছে। ঠিক আছে, দ্রুত গতিতে বাড়তেছে, স্পিড বেড়ে বেড়ে এখন মোটামুটি একটা স্টেবল অবস্থায় চলে আসছে। কারণ কি এখন আসলে পারফরমেন্স আর বাড়ানোর জায়গা নেই, পারফরমেন্স এমন একটা পর্যায়ে চলে আসছে, পিকে চলে আসছে। কারণ হচ্ছে কি এখন চিপগুলা এত ছোট, চিপে যে মানে আমাদের চিপটা পারফরমেন্স হার্ডওয়্যারের ক্ষেত্রে কিভাবে পারফরমেন্স বাড়তেছে, মানে বেশি সংখ্যক ট্রানজিস্টর নিয়ে আসতেছে। চিপে যে ট্রানজিস্টর আছে, যত বেশি ট্রানজিস্টরকে আমরা কম্প্যাক্ট করতে পারবো তত বেশি সেটার ক্ষমতা বাড়বে। তো এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এক একটা চিপে বিলিয়ন ট্রানজিস্টর আছে, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না। ঠিক আছে, এত ট্রানজিস্টর, তো এগুলো আসলে কিভাবে তৈরি করে, এগুলো আসলে ডিফারেন্ট ল্যাবে তৈরি করে। তোমরা ইউটিউব সার্চ করে দেখবা কিভাবে যে আলো ফেলে বিশেষ প্রক্রিয়া এগুলো তৈরি করে, বিলিয়ন ট্রানজিস্টর। এগুলো আসলে নর্মালি তৈরি করা সম্ভব না, বিশেষ ল্যাবে এগুলো বিশেষভাবে তৈরি করে। তো এত ট্রানজিস্টর চলে আসছে, বিলিয়ন ট্রানজিস্টর ছোট একটা চিপে চলে আসছে, এখন আর বাড়ানো সম্ভব না, জায়গা দিতে হবে তো, তাই না? একদম এত ছোট হয়ে গেছে যে এখন আর বাড়ানো সম্ভব হচ্ছে না। তো মোরের একটা ল ছিল বিজ্ঞানী, যে প্রতি 2 বছর পর দ্বিগুণ করে ইমপ্রুভ হয় পারফরমেন্স, কিন্তু এখন আর ওই নিয়মটা কার্যকর না।
কারণ একটা সিচুয়েশন পর্যায়ে চলে আসছে। তো কাজে কি এখন তাহলে কম্পিউটার কি আর স্পিড বাড়বে না? কিভাবে টেকনোলজি তো আপডেট হচ্ছে না। সেটা বলো, সেটা তো একটা জেনারেল কথা বললাম, স্পেসিফিক বলো এটা সপক্ষে। সফটওয়্যারগুলো অপটিমাইজ করে হ্যাঁ ওইটাও আরেকটা, ওইটা হচ্ছে সফটওয়্যার সাইডে। হার্ডওয়্যার সাইডে এখন কি করবে? সফটওয়্যার সাইড দিয়ে তো করতেছে, বাট হার্ডওয়্যারের ক্ষেত্রে আসলে পারফরমেন্স এখন স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? এখন কি করবে? আর ছোট তো আর তো ঢুকানো যাচ্ছে না ওখানে চিপ, এরপর আরো ঢুকাতে গেলে ওইখান থেকে পরমাণু বাইরে যাবে, ঠিক আছে? এমন একটা অবস্থায় এত ছোট হয়ে গেছে। কাজে টেকনোলজি এখন আবার বেসিক চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কি কোয়ান্টাম কম্পিউটার চলে এসেছে। এখন আর এই লজিক চলবে না, কোয়ান্টাম কম্পিউটারের অ্যাপ্লিকেশন ইয়াটাই ডিফারেন্ট, টেকনোলজিটাই ডিফারেন্ট, ঠিক আছে? এবং কয়েক প্রচলিত কম্পিউটার হচ্ছে, এখন গুগল অলরেডি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে ফেলছে। তো সেগুলো এইগুলো হচ্ছে অনেক পাওয়ারফুল, কিন্তু এটাকে এখন আরো আপডেট করতেছে। এখন যেমন আইসি যেমন একসময় কি একটু ছিল, এখন ওই আইসি এই পর্যায়ে চলে আসছে। কোয়ান্টাম কম্পিউটার তার ইনিশিয়াল পর্যায়ে আছে এখন। তো এটা যখন আরো আপডেট করবে, প্রচলিত কম্পিউটার হচ্ছে বিলিয়ন বিলিয়ন পাওয়ারফুল, ঠিক আছে? তো এটা একটা জাস্ট দেখলাম আর কি, ঠিক আছে? এগুলো মাল্টি প্রসেসর কনসেপ্টটা কি দেখো? মাল্টি প্রসেসর বলে একাধিক প্রসেসরের সন্নিবেশ, ঠিক আছে? তো একাধিক প্রসেসরের জিনিসটা এগুলো বিভিন্ন কনসেপ্টে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে কি প্যারালাল প্রসেসিং। প্যারালাল প্রসেসিং মানে একসাথে একাধিক প্রসেসর কাজ করা। আরেকটা হচ্ছে মাল্টিকোর প্রসেসর। That is different. More than one processor পাচ্ছে। মাল্টিকোর প্রসেসর আর মাল্টিপল প্রসেসর ডিফারেন্ট থিং। মাল্টিকোর হচ্ছে একই চিপে একাধিক প্রসেসর। আমাদের এই যে ফোনে এটা বলে কি অক্টা কোর বলে, কিংবা অনেকগুলো 4টা কোর থাকে, ডুয়াল কোর আগে ছিল, ডুয়াল কোর এখন তো অক্টা কোর। তো এরকম তার মানে কি 8টা প্রসেসর এখানে একসাথে আছে, একই চিপ, ডিফারেন্ট চিপ না। ডিফারেন্ট চিপ হলে একটা প্যারালাল প্রসেসর বলতাম, প্যারালাল প্রসেসর। মাল্টিকোর মানে একাধিক প্রসেসর, একটাই চিপ, একটাই বিস্কিটের মধ্যে ওয়েফার, সেটাতে 8টা প্রসেসর, সেটা হচ্ছে মাল্টিকোর প্রসেসর। আর প্যারালাল প্রসেসর মানে একাধিক আলাদা আলাদা চিপের আলাদা প্রসেসর একসাথে কাজ করা, যেটা করা হচ্ছে ডেটা সেন্টারে। ডেটা সেন্টারে আমরা কি দেখি না, একটা হাজার হাজার প্রসেসর একসাথে কাজ করে। যে ডেটা সেন্টারে এখন কি আমরা কি পাচ্ছি, এটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস পাচ্ছি, তাই না? তো ওখানে কি অনেক প্রসেসর, শত শত প্রসেসর, এবং ডেটা সেন্টারে শত শত প্রসেসর একসাথে রেকের মধ্যে সাজানো। বুকশেলফে যেমন অনেক বই থাকে, ওখানে রেকে অনেকগুলো প্রসেসর সাজানো থাকে, ঠিক আছে? তো সবগুলো একসাথে কাজ করছে, প্যারালাল প্রসেসিং। আরেকটা আছে কি পাইপলাইনিং, ওটাও এক ধরনের প্যারালাল প্রসেসিং। ওটা কিন্তু হার্ডওয়্যার, ওটা সফটওয়্যারের ক্ষেত্রে একসাথে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। আগে শুধু প্যারালাল প্রসেসিং মানে ওটা ছিল না, আগে সিপিইউ শুধু একটা ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করতো, একবারে একটার পর একটা করতো। এখন সেটা না, এখন প্যারালাল প্রসেসিং একসাথে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, এটাকে বলা হয় পাইপলাইনিং, ঠিক আছে? যেগুলো আগে ছিল না, এখন সব মডার্ন টেকনোলজি, একেবারে মডার্ন না। পাইপলাইনিং আজকে প্রায় 20-30 বছর আগে শুরু হয়েছে, একসাথে একাধিক ইনস্ট্রাকশন করার প্রক্রিয়া। পাইপলাইনিং নিয়ে আমরা একটা ডিটেইলস লেকচার আছে আমাদের, এটা মিডের আগে আমরা করবো, ঠিক আছে? So there are many ways multi-processor systems, ঠিক আছে? both in hardware and software. হার্ডওয়্যারের ক্ষেত্রে যেমন বললাম, সফটওয়্যারের ক্ষেত্রে মাল্টিপ্রসেসরে যে প্যারালাল প্রসেস পাইপলাইনিং করে করা যায়, ঠিক আছে? একাধিক ইনস্ট্রাকশনকে একসাথে এক্সিকিউট করার প্রক্রিয়া আছে। সো স্যার, এখন যে জিপিইউ গুলো সিপিইউর সাথে ইন্টিগ্রেট করে যে আলাদা একটা কোড ক্রিয়েট করে এনভিডিয়া টেকনোলজি নিয়ে কাজ করে, এটা কি মাল্টিকোর প্যারালাল? ওখানে একাধিক কোর আছে, প্রসেসর আছে, একাধিক দুটো একসাথে কম্বাইন করে কাজ করে, কোন দুটো? মানে জিপিইউ আর সিপিইউ ওটা তো জিপিইউ ইউজ করা হয়, আমি যতটুকু জানি। ওগুলো স্পেসিফিক, ওগুলো অনেকটা এমবেডেড হার্ডওয়্যার, ঠিক আছে? ওগুলা বিশেষভাবে শুধু একটা পারপাসে, শুধু কম্পিটিশনের জন্য ব্যবহার করা। নরমাল প্রসেসর হচ্ছে মাল্টিপারপাস প্রসেসর, সব কাজে ব্যবহার করা হয়। ওগুলো স্পেসিফিক শুধু কম্পিটিশনের কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? জিপিইউ গুলো ওই যে বলে এআই ছাড়াও ব্লকচেন ইউজ করে, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি ইউজ করে, ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে আবার অনেক চ্যালেঞ্জ আছে, প্রোগ্রামিং করা অনেক ডিফিকাল্ট, কারণ একাধিক প্রসেসর তো প্রোগ্রামিং করে এগুলোকে আবার শিডিউলিং করতে হয়, কে কোন কাজ করবে, কোনটা করবে, কাজগুলো ডিস্ট্রিবিউট করতে হয়, তারপর তাদের মধ্যে সিনক্রোনাইজেশন থাকতে হবে, তাদের মধ্যে কমিউনিকেশন থাকতে হবে, ঠিক আছে? লটস অফ চ্যালেঞ্জেস।
সো এতটুকুই আমাদের লেকচারটা শেষ। তো আমাদের শেষ এটুকু, এটার উপর আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? পরবর্তী নাম্বার আর ওখানে তো আরো তিনটা আছে, ওগুলো রিসার্চের কথাবার্তা, ঠিক আছে? তো ঠিক আছে, আগের সপ্তাহে আমাদের পরিস্থিতি হবে ক্লাস টেস্টে ওই যে বললাম, ওই তো আগে বলছি যে এইটার উপরে ক্লাস লেকচারটা ফলো করতে হবে মনে রাখো। আর ওই যে প্রথম দিকে যে অনেকগুলো আলোচনা করছি ওগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কম, টেকনিক্যাল জিনিসগুলো আসবে। আজকের লেকচারের থেকে বেশি আসে সব। যারা আজকে কেন এরা কত টেকনিক্যাল জিনিস আছে, একদম প্রথম লেকচারগুলো গল্প গুজব করছে, ঠিক আছে? ওখানে ওগুলো তো টেকনিক্যাল জিনিস ছিল না। এই যে অ্যাডার, ফুল অ্যাডার, এএলইউ ওগুলো ওগুলো তো একটা সময়, ঠিক আছে? ওগুলো আজকে ম্যাথে দেখছি, ওগুলো হ্যাঁ 15 তো ঠিক আছে, আজকে